জীববিজ্ঞান দ্বিতীয় পত্র মানবদেহের প্রতিরক্ষা ইমিউনিটি। অ্যান্টিবডির কার্যপদ্ধতি। মানবদেহের সুস্থ সবল রাখতে বিভিন্ন শ্রেণীর অ্যান্টিবডি ব্যাপকভাবে যে অন্য গুরুদায়িত্ব পালন করে চলেছে সে সম্বন্ধে আমাদের ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। কোনো অ্যান্টিজেন দেহে প্রথম ও দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অতিক্রম করে অবশ্যই তৃতীয় প্রতিরক্ষা স্তরে প্রবেশ করলে অ্যান্টিবডির অসামঞ্জস্য কাজের ধারায় তা চিহ্নিত হয়ে যায়। অ্যান্টিবডির কাজের পদ্ধতি তিনটি প্রধান শিরোনামভুক্ত করা যায়। এক, অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। 2, কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ। 3, সংক্রমণের বিস্তার প্রতিরোধ। নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ। রোগ সৃষ্টিকারী বহিরাগত অণুজীব বা অণুকণাকে সরাসরি আক্রমণ করে নিশ্চিহ্ন করা অন্যতম প্রধান কার্যপদ্ধতি। নিচে বর্ণিত বিভিন্নভাবে অ্যান্টিবডির প্রত্যক্ষ আক্রমণ পরিচালনা করে। স্তূপীকরণ অ্যাগ্লুটিনেশন, যেই প্রক্রিয়ায় রক্ত বা লসিকায় সুনির্দিষ্ট অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে বিক্রিয়ার ফলে রোগ সৃষ্টিকারী বহিরাগত অণুজীব বা অণুকণা দলা পাকিয়ে নিশ্চল ও নিষ্ক্রিয় হয়ে পড়ে তাকে স্তূপীকরণ বলে। একক অ্যান্টিবডি নির্দিষ্ট অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে। দেহের অণুজীব বা অণুকণার অনুপ্রবেশ ঘটলে সেই বহিরাগত পদার্থের গায়ে উপস্থিত অ্যান্টিজেনের প্রতি সাড়া দিয়ে অ্যান্টিবডি ক্রিয়াশীল হয়। প্রত্যেক অ্যান্টিবডিতে 2টি করে অ্যান্টিজেন বাঁধনস্থ থাকে। অতএব একটি অ্যান্টিবডি 2টি অ্যান্টিজেন আটকাতে পারে। এভাবে অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের পারস্পরিক বিক্রিয়া একে অপরের সঙ্গে যুক্ত হয়ে দলা পাকিয়ে নিশ্চল বড় স্তূপের মতো পড়ে থাকে। ফলে খুব সহজে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল নামক শীতরক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তা গ্রাস করে। অধঃক্ষেপণ, যেই প্রক্রিয়ায় দ্রবণীয় অ্যান্টিজেন যেমন টিটেনাস টক্সিন, আণবিক যৌগ প্রেসিপিটিন ও অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়ার ফলে বড় জালিকাকার ও অদ্রবণীয় বস্তু হিসেবে অধঃক্ষিপ্ত হয় তাকে অধঃক্ষেপণ বলে। অধঃক্ষেপণে অ্যান্টিজেন অ্যান্টিবডি দলকে খুব সহজে ফ্যাগোসাইটোসিস কোষ গ্রাস করে দেহকে রোগমুক্ত রাখে। প্রশমন, যেই প্রক্রিয়ায় একটি অ্যান্টিবডি কোনো অ্যান্টিজেন ক্ষতিকারক অংশগুলোকে ঢেকে রেখে ক্ষতিকর বহিঃপ্রকাশ ঘটাতে বাধা দিয়ে নিষ্ক্রিয় করে দেয়, কিংবা অ্যান্টিবডি ক্ষারিত টক্সিনের সঙ্গে আবদ্ধ হয়ে তার বিষক্রিয়া থেকে অন্য দেহকে রক্ষা করে তাকে প্রশমন বলে। বিশ্লিষ্টকরণ, কিছু শক্তিশালী অ্যান্টিবডি যেমন সরাসরি বহিরাগত অণুজীব ঝিল্লির আক্রমণ ও বিদীর্ণ করার মধ্যে দিয়ে অণুজীব দেহের ফাটিয়ে ছিন্ন ভিন্ন করে দেয় তাকে বিশ্লিষ্টকরণ বলে। কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ, সাধারণত 20 ধরনের প্লাজমা প্রোটিন গঠিত এমন একটি অন্তঃসম্পর্কীয় গ্রুপ যা নিষ্ক্রিয় রক্তে সংবহিত হয়ে বিভিন্ন প্রতিরক্ষা পদ্ধতিকে সাহায্য করে তাকে কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট বলে। অ্যান্টিবডি কাজের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃত। কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণের নির্মুক্ত ও বিভিন্ন উপায়ে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সদৃঢ় থাকে। 1, অপসোনাইজেশন, দেহে প্রবিষ্ট ব্যাকটেরিয়ার গায়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যুক্ত হলে কমপ্লিমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত একটি প্রোটিন নিউক্লিল ও ম্যাক্রোফেজ প্রচণ্ডভাবে ফ্যাগোসাইটোসিসে উদ্বুদ্ধ করে তোলে। এই প্রক্রিয়াকে অপসোনাইজেশন বলে। এভাবে কম সময়ে শতগুণ বেশি সংখ্যক ব্যাকটেরিয়া গ্রাসে ফ্যাগোসাইটোসিসে ভূমিকা পালন করে। বিশ্লিষ্টকরণ, কমপ্লিমেন্ট সিস্টেমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অনেক ধরনের কমপ্লিমেন্ট গঠিত লাইটিক কমপ্লেক্স নামে একটি বিশেষ গ্রুপ। এই গ্রুপভুক্ত কমপ্লিমেন্ট বহিরাগত ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীবের কোষঝিল্লি বিদারণের মাধ্যমে অণুজীবকে ধ্বংসের প্রত্যক্ষ ভূমিকা রাখে। স্তূপীকরণ, কমপ্লিমেন্ট থেকে উৎপন্ন পদার্থের বিক্রিয়ায় বহিরাগত অণুজীব ঝিল্লি এমনভাবে পরিবর্তিত হয় যার ফলে অণুজীবগুলো পরস্পর সংলগ্ন হয়ে নিশ্চল স্তূপের মতো পড়ে থাকে। ভাইরাসের প্রশমন, কমপ্লিমেন্ট থেকে ক্ষারিত এনজাইম ও অন্যান্য পদার্থ ভাইরাসের গঠনকে আক্রমণ করে ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয়। কেমোট্যাক্সিস, অণুজীবে আক্রমণে ক্ষতিগ্রস্ত রক্তকণিকা, টিস্যু, রক্ত জমাট ও ব্যাকটেরিয়া নানা রাসায়নিক ক্ষরণে উদ্দীপ্ত হয়ে ফ্যাগোসাইটোসিসগুলো সেখানে ক্ষত স্থানে ধাবিত হয়। এভাবে রাসায়নিক সংবেদের প্রতি সাড়া দেওয়াকে কেমোট্যাক্সিস বলে। কেমোট্যাক্সিস সিস্টেমে কিছু প্রোটিন ফ্যাগোসাইটোসাইটকে কেমোট্যাক্সিসের প্রতি সাড়া দিতে আকৃষ্ট করায়। গন্তব্যে পৌঁছে ফ্যাগোসাইটোসিস কমপ্লিমেন্ট সহযোগিতায় অনুপ্রবেশকারী ব্যাকটেরিয়া শনাক্ত করতে পারে। মাস্ট কোষ ও বেসোফিল সক্রিয়করণ, অ্যাক্টিভেশন অফ মাস্ট সেল অ্যান্ড বেসোফিলস, কমপ্লিমেন্ট সিস্টেমের কিছু প্রোটিন মাস্ট কোষ ও বেসোফিলকে আশেপাশে তরল হিস্টামিন, হেপারিন ও অন্যান্য পদার্থ ক্ষরণে উদ্দীপ্ত করে। ফলে স্থানীয় রক্ত প্রবাহ, টিস্যু তরল পদার্থ, প্লাজমা প্রোটিনের প্রবেশ এবং স্থায়ী
টিস্যুর বিক্রিয়া বেড়ে যায়। এসব কারণে সৃষ্ট প্রদাহ সারায় জীবাণু নিশ্চল হয়ে পড়ে। কিছু অ্যান্টিবডি, বিশেষ করে আইজিই, প্রদাহ সারার বিষয়টি ত্বরান্বিত করে। যে কোনো স্থানে প্রদাহের যে 4টি মৌলিক ধারাবাহিক বাহ্যিক লক্ষণ প্রকাশ করা হয় তা হচ্ছে: ক্ষত স্থানটি লাল হয়ে যায়, জায়গাটি গরম হয়, ফুলে যায়, অবশেষে ব্যথার প্রকাশ ঘটায়। প্রদাহের কারণে ক্ষত স্থানটি এমনভাবে পরিবর্তন ঘটে যার ফলে বহিরাগত জীবাণু আর ছড়াতে পারে না। এভাবে মাস্টার কোষ ও বেসোফিল ক্ষরণে প্রদাহ সৃষ্টি হয় এবং সংক্রমণের বিস্তার রুদ্ধ করে দেয়। অ্যান্টিজেন ও ইমিউনোজেন। কোনো অণু কিংবা অণুজীব শরীরে প্রবেশ করলে যদি তার উপর ক্রিয়াশীল কোনো অ্যান্টিবডি তৈরি হয় তবে সে অণু বা অণুজীবকে অ্যান্টিজেন বলে। অ্যান্টিজেন গ্রিক অ্যান্টি, অ্যাগেইনস্ট, জেন বার্থ অর্থাৎ অ্যান্টিবডি জেনারেশনের সংক্ষিপ্ত রূপ। হাঙ্গেরিয়ান অণুজীববিজ্ঞানী ল্যাডিস্লাস ডায়েটস সর্বপ্রথম 1903 সালে অ্যান্টিজেন শব্দটি ব্যবহার করেন। অধিকাংশ অ্যান্টিজেন প্রোটিনধর্মী ও জটিল রাসায়নিক গঠন বিশেষ। এগুলো পলিস্যাকারাইড ও গ্লাইকোপ্রোটিন ও নিউক্লিওপ্রোটিন হতে পারে। অ্যান্টিজেনের প্রকারভেদ। অ্যান্টিজেন দু ধরনের হয়, যথা এক্সোজেনাস অ্যান্টিজেন। এসব অ্যান্টিজেন বাইরে থেকে শ্বাস ও গলগদ্ধকরণের মাধ্যমে প্রাণীদেহে বিভিন্ন ভেতর প্রবেশ করে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরাগরেণু, প্রোটোজোয়া, কৃমি ইত্যাদি। অ্যান্ড্রোজেনাস অ্যান্টিজেন। এ সকল অ্যান্টিজেন দেহের ভেতরে কোষের বিপাকীয় কাজ কিংবা ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে সৃষ্টি হয়, যেমন প্রোটিন অ্যান্টিজেন আর ফরসম্যান অ্যান্টিজেন, টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন ইত্যাদি। অ্যান্টিজেনের বৈশিষ্ট্য, ধর্ম। ইমিউনোজেনিসিটি। অ্যান্টিজেন প্রাণীদেহে লিম্ফয়েড টিস্যু অনাক্রম্যতা সারাদানে উদ্দীপ্ত করে। অ্যান্টিজেনের এ ধর্মকে ইমিউনোজেনেসিটি বলে। অ্যান্টিজেনেসিটি। অ্যান্টিজেন বি লিম্ফোসাইটগুলোকে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা যোগায়। অ্যান্টিজেনের এই উদ্দীপন ক্ষমতাকে অ্যান্টিজেনেসিটি বলে। বিজাতীয়তা। অ্যান্টিজেন সাধারণত প্রাণীদেহের জন্য বহিরাগত ও বিজাতীয় বস্তু। কোনো বস্তু অ্যান্টিজেনিসিটি তার বিজাতীয়তার উপর নির্ভরশীল, অর্থাৎ বস্তুটির উৎস হতে দূর সম্পর্কীয় হবে তার অ্যান্টিজেনেসিটি তত বেশি হবে। রাসায়নিক প্রকৃতি। অ্যান্টিজেন সাধারণত প্রোটিন বা জটিল কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। নিম্ন আণবিক ওজনযুক্ত জৈবিক রাসায়নিক অণু অ্যান্টিজেন হিসেবে কাজ করে না, কিন্তু প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে তারা অ্যান্টিজেনধর্মী হয়ে পড়ে। এগুলো হ্যাপটেন বলে, যেমন লিপিড, নিউক্লিক অ্যাসিড, সরল কার্বোহাইড্রেট ইত্যাদি। আণবিক ওজন। অ্যান্টিজেনের উচ্চ আণবিক ওজনযুক্ত জটিল গঠনের জৈবিক অণু এবং এদের আণবিক ওজন 10,000 ডাল্টন বা তার বেশি। প্রজাতি নির্দিষ্টতা। একটি প্রজাতির সকল সদস্যের টিস্যুতে একই ধরনের অ্যান্টিজেন থাকে, এগুলো প্রজাতি নির্দিষ্ট অ্যান্টিজেন বলে। অঙ্গ নির্দিষ্টতা। কোনো প্রজাতির কিছু অঙ্গে, যেমন মস্তিষ্ক, বৃক্ক ইত্যাদি একই ধরনের অ্যান্টিজেন থাকে, এগুলোকে অঙ্গ নির্দিষ্টতা অ্যান্টিজেন বলে। ডিটারমিনেন্ট গ্রুপ। প্রত্যেক অ্যান্টিজেন কমপক্ষে একটি বিশেষ গ্রুপ থাকে যার সাথে অ্যান্টিবডি যুক্ত হয়ে ইমিউন ক্রিয়া ঘটায়। অ্যান্টিজেনের এই নির্দিষ্ট গ্রুপ বা অংশটিকে অ্যাপিটোপ বা অ্যান্টিজেনেটিক ডিটারমিনেন্ট বলে। কোনো অ্যান্টিজেন একাধিক অ্যাপিটোপ থাকতে পারে। অ্যাপিটোপের প্রতি সুনির্দিষ্টতা হলে ইমিউন প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ডিটারমিনেন্ট গ্রুপ। প্রত্যেক অ্যান্টিজেন কমপক্ষে একটি বিশেষ নির্দিষ্ট গ্রুপ থাকে যার সাথে অ্যান্টিবডি যুক্ত হয়ে ইমিউন ক্রিয়া ঘটায়। অ্যান্টিজেনের এই নির্দিষ্ট গ্রুপ বা অংশটিকে অ্যাপিটোপ বলে। অ্যান্টিজেনের ডিটারমিনেন্ট বলে। কোনো অ্যান্টিজেন একাধিক অ্যাপিটোপ থাকতে পারে। অ্যাপিটোপের প্রতি সুনির্দিষ্টতা হলো ইমিউন ক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এক্ষেত্রে অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য। অ্যান্টিবডি মানবদেহে অনুপ্রবিষ্ট কোনো বিজাতীয় বস্তু উদ্দীপনায় তাকে নিয়ন্ত্রণের জন্য যে নতুন রাসায়নিক পদার্থ তৈরি হয় তাকে অ্যান্টিবডি বলে। মানবদেহে প্রবিষ্ট যে বিজাতীয় বস্তু অ্যান্টিবডি সৃষ্টিতে উদ্দীপনা যোগায় তাকে অ্যান্টিজেন বলে। সাধারণ ইমিউনোগ্লোবিউলিন নামে পরিচিত, এগুলো মূলত অ্যান্টিজেন নিয়ন্ত্রক বস্তু। সাধারণ এরা ইমিউনোজেন নামে পরিচিত, এরা মূলত অ্যান্টিবডি উদ্দীপক বস্তু। রাসায়নিকভাবে এগুলো গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ। রাসায়নিকভাবে এরা প্রোটিন জাতীয় পলিস্যাকারাইড পদার্থ। প্লাজমা বি কোষ দ্বারা উৎপন্ন হয়। সম্পূর্ণ জীবাণু বা জীবদেহে কোনো একটি উপাদান বা নিশ্চিত
টক্সিন বা অন্য কোনো ক্ষতিকর বিজাতীয় বস্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। এগুলো প্লাজমা কোষের তলে বা রক্তরসে লসিকা টিস্যু অবস্থান করে, অণুজীব তলে অথবা মুক্ত অণু হিসেবে বিরাজ করে। অ্যান্টিজেন নিয়ন্ত্রণের মাধ্যমে দেহে অর্জিত ইমিউনিটি সৃষ্টি করে, বি লিম্ফোসাইটকে অ্যান্টিবডি তৈরিতে উদ্বুদ্ধ করে। অর্থাৎ অ্যান্টিজেন বি লিম্ফোসাইটের সাথে সম্পর্কিত, অন্যদিকে অ্যান্টিবডি নিয়ন্ত্রণের মাধ্যমে দেহে অর্জিত অ্যান্টিবডি সৃষ্টি করে। অ্যান্টিবডি ও ইন্টারফেরনের মধ্যে পার্থক্য। অ্যান্টিবডি ও ইন্টারফেরন। অ্যান্টিবডি প্রাণী দেহে অনুপ্রবিষ্ট কোনো বিজাতীয় বস্তু উদ্দীপনাতে তাকে নিয়ন্ত্রণের জন্য গ্লাইকোপ্রোটিন জাতীয় যে নতুন রাসায়নিক পদার্থ সৃষ্টি হয় তাকে অ্যান্টিবডি বলে। প্রাণীদেহে ভাইরাস সংক্রমণে উদ্দীপনায় তাকে নিয়ন্ত্রণের জন্য গ্লাইকোপ্রোটিন জাতীয় যে নতুন রাসায়নিক পদার্থ সৃষ্টি হয় তাকে ইন্টারফেরন বলে। অ্যান্টিজেন উদ্দীপনা কর্তৃক বিটা কোষ কর্তৃক উৎপন্ন হয়। ভাইরাস আক্রান্ত কোনো কোষ, বিশেষত লিম্ফোসাইট টি কোষ এবং ফাইব্রোনোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয়। নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে আবদ্ধ হয়ে তাকে ফাইগোসাইটোসিস কোষে অনক্রমতার জন্য সহলভ্য করে তোলে। উৎপাদ কোষ থেকে নিঃসৃত অ্যান্টিজেন আশেপাশে সুস্থ কোষকে ভাইরাস বিরোধী করে তোলে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, কৃমি ইত্যাদি বিরোধী, শুধুমাত্র ভাইরাস বিরোধী। ক্রিয়া মন্থর, প্রভাব ও দীর্ঘস্থায়ী। ক্রিয়া দ্রুত, প্রভাব স্বল্পস্থায়ী। দেহের তৃতীয় প্রতিরক্ষা সম্পর্কিত, দেহের দ্বিতীয় প্রতিরক্ষা সম্পর্কিত। অর্থাৎ অ্যান্টিবডি তৃতীয় কিন্তু ইন্টারফেরন দ্বিতীয়। এদের অর্জিত ইমিউনিটি প্রদান করে, দেহের সহজাত ইমিউনিটি প্রদান করে। প্রতিরক্ষা ব্যবস্থায় ভ্যাকসিন বা টিকার ভূমিকা। প্রতিরক্ষা ব্যবস্থা ভ্যাকসিন বা টিকার ভূমিকা। রোল অফ ভ্যাকসিন ইন ইমিউন সিস্টেম। রোগ সৃষ্টিকারী জীবাণু, যা ভাইরাস, নির্যাস বা জীবাণু সৃষ্ট পদার্থ, টক্সিন কিংবা সংশ্লেষিত বিকল্প পদার্থ থেকে উৎপন্ন যে বস্তু অ্যান্টিজেনের মতো আচরণ করে দেহের অ্যান্টিবডি উদ্দীপনা যোগায় এবং এক বা একাধিক রোগের বিরুদ্ধে দেহকে অনাক্রম্য করে তোলে তাকে ভ্যাকসিন বলে। শরীরের মারাত্মক রোগে ভ্যাকসিন দেওয়া থাকলে ভবিষ্যতে এসব রোগ দেহ অসুস্থ হতে পারে না। ভ্যাকসিন প্রয়োগ টিকা দেয়া নামে পরিচিত। ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার 1796 সালে গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন, ইমিউনোলজি সূচনা করেন। এর অনেক বছর পর ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর 1881 সালে অ্যানথ্রাক্স ভ্যাকসিন ও 1885 সালে জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেন। বর্তমানে জলাতঙ্ক, টাইফয়েড, হোপিং কাশি, পোলিও, হাম, হেপাটাইটিস বি, কোভিড-19 প্রভৃতি রোগের ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, কিন্তু মরণব্যাধি এইডস ও হেপাটাইটিস বি ভ্যাকসিন আজও আবিষ্কার করা সম্ভব হয়নি। একটি আদর্শ ভ্যাকসিনের বৈশিষ্ট্য। এটি সুস্থিত, সস্তা, সুলভ্য, নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটি সর্বমাত্রায় কার্যকর। এটি জীবাণুর জন্য ক্ষতিকর, তবে পোষক বা গ্রহীতার জন্য অক্ষতিকর। এর কার্যকারিতা দীর্ঘদিন বা আজীবন বজায় থাকে। এটি খুব দ্রুত অনাক্রমতার সূচনা করে। এটি সুনির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে দেহকে প্রতিরোধী করে তোলে। মায়ের অনাক্রমতা সন্তানে সঞ্চারিত করে। ভ্যাকসিনের প্রকারভেদ। উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে ভ্যাকসিনের নিষেধ বিভিন্ন ধরনের হতে পারে। 1. নিষ্প্রাণ বা নিষ্ক্রিয় ভ্যাকসিন, কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এক্ষেত্রে রোগের শক্তিশালী জীবাণুকে রাসায়নিক দ্রব্য বা তাপ প্রয়োগে মেরে ফেলে মৃত জীবাণুগুলোকে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয়। উদাহরণ: টাইফয়েড, হুপিং কাশি, কলেরা, প্লেগ ইত্যাদি রোগের ভ্যাকসিন। শক্তি হ্রাস জীবন্ত ভ্যাকসিন। জীবিত জীবাণু থেকে এ ধরনের ভ্যাকসিন তৈরি হয়। দীর্ঘদিন ধরে জীবাণু চাষ করা হয় এবং জীবাণুর ক্ষতিকর বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করে বা দুর্বল করে জীবিত জীবাণু দিয়ে এই ভ্যাকসিন তৈরি করা হয়, যেমন হাম, পানি বসন্ত, পোলিও, মাম্পস, যক্ষ্মা, রুবেলা, টাইফয়েড প্রভৃতি রোগের ভ্যাকসিন। টক্সয়েড ভ্যাকসিন। অধিবিষ বা টক্সিন ক্ষরণকারী ব্যাকটেরিয়ার রাসায়নিক বস্তু যেমন ফর্মালডিহাইড প্রয়োগ করে ব্যাকটেরিয়া টক্সিনকে ক্রিয়া সম্পূর্ণরূপে নষ্ট করা হয়। এভাবে উৎপাদিত পদার্থকে টক্সয়েড বলে। জীবাণুর এই নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ বা টক্সয়েড থেকে ভ্যাকসিন তৈরি করা হয়, যেমন ডিপথেরিয়া, টিটেনাস ভ্যাকসিন। উপ-একক ভ্যাকসিন। জীবাণুর যে অংশ দেহের অনাক্রমতা সাড়া দেয় কেবল সে অংশ দিয়ে উপ-একক ভ্যাকসিন তৈরি হয়। জীবাণু সাড়াদানকারী অংশকে অ্যান্টিজেন বলে। একক উপ-একক ভ্যাকসিন 1 থেকে 20 অ্যান্টিজেন থাকে। এই ভ্যাকসিন তৈরিতে যেহেতু জীবাণু সুনির্দিষ্ট প্রয়োজনীয় অংশ ব্যবহার করা হয় সেহেতু এর প্রতিকূলীয় ঝুঁকি কম থাকে। উদাহরণ: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভাইরাস HBsAg অ্যান্টিজেন থেকে হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করা হয়। অনুবন্ধী বা কনজুগেটেড ভ্যাকসিন। এ ধরনের ভ্যাকসিন দুটি ভিন্ন উৎস থেকে সংগৃহীত দুটি ভিন্ন উপাদান যেমন ব্যাকটেরিয়া, কোষ প্রাচীর, বাহক প্রোটিন দিয়ে গঠিত হয়, যেমন হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল ইত্যাদি ভ্যাকসিন।
ডিএনএ ভ্যাকসিন, রিকম্বিনেন্ট ডিএনএ ভ্যাকসিন তৈরি করা হয়। এক্ষেত্রে জীবাণু থেকে অ্যান্টিজেন সংকেতবাহী জিনকে আলাদা করে প্লাজমা ভেক্টরের অভ্যন্তরে প্রবেশ করিয়ে ভ্যাকসিন উৎপন্ন করা হয়। এসব প্লাজমিড মানুষের দেহে অ্যান্টিজেন তৈরি করতে পারে। ডিএনএ ভ্যাকসিন পেশিতে ইনজেক্ট করলে তা কোষীয় বা হিউমোরাল অনাক্রমতা সৃষ্টি করে। ভ্যাকসিন তৈরির কৌশল: আক্রমণকারী বা রোগ প্রতিরোধকারী জীবাণুকে কোনো সুনির্ধারিত জীবকোষে আবদ্ধ করে সংখ্যা বৃদ্ধি করা হয়। কালচারকৃত এসব অণুজীবকে রাসায়নিক প্রক্রিয়া পরিশোধন করে সংরক্ষণ করা হয়। এরূপ অণুজীবগুলোকে বিশেষ প্রক্রিয়া নিষ্ক্রিয় বা নিষ্প্রাণ করে টিকা তৈরি করা হয়। বিভিন্ন প্রকার টিকা তৈরির উৎস থেকে তৈরি করা হয়। অনেক সময় জিন প্রকৌশলে ক্রিয়ার জিন ক্লোনিং অথবা জিন সংশ্লেষণ করে টিকা উৎপন্ন করা হয়। টাইফয়েড স্তরে টিকা: সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া মাতৃকোষ র্যাবিস কোষের টিকা রেবিস ভাইরাসের অর্ধমৃত দেহ থেকে প্রস্তুত করা হয়। ভ্যাকসিনেশন: ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অণুজীবের, বিশেষ করে ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণে প্রতিরোধের উপায় ভ্যাকসিনেশন বলে। প্রক্রিয়াটি সাধারণ টিকা দেওয়া নামে পরিচিত। নির্দিষ্ট রোগের ভ্যাকসিন নির্দিষ্ট জীবাণু থেকেই উৎপন্ন হলেও প্রক্রিয়াগত কারণে মানবদেহের পার্শ্ব প্রতিক্রিয়া রোগের সৃষ্টির পরিবর্তে রোগমুক্ত রাখতে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। রোগের চিকিৎসায় ভ্যাকসিনের ব্যবহার পদ্ধতি ভ্যাকসিনোথেরাপি বলে। এডওয়ার্ড জেনার 1996 সালে গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কারের মধ্যে দিয়ে যুগান্তকারী ভ্যাকসিন বিপ্লব ঘটিয়ে মানুষের রোগমুক্ত দীর্ঘ সুন্দর জীবনের প্রত্যাশা জাগিয়েছেন। তার ধারাবাহিকতায় আজ দ্বিতীয় জেনারেশন ভ্যাকসিন হিসেবে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপন্ন হয়েছে, কিন্তু এইডস ভ্যাকসিন আজও আবিষ্কৃত হয়নি। ভ্যাকসিনের ফলে মানবদেহে সব রোগ থেকে রক্ষা পায়, যা থেকে শুধু অসুখ বিসুখই নয়, দেহে পঙ্গু হয়ে যেতে পারে, তা মৃত্যুবরণ হতে পারে। আমাদের এই ইমিউনতন্ত্রকে বাড়তি শক্তি যোগাতে ভ্যাকসিন নির্মক্রিয়া করে থাকে। অধিকাংশ ভ্যাকসিন রোগ সৃষ্টিকার মৃত বা দুর্বল জীবাণু সামান্য অংশ তাকে দেহে রোগ সৃষ্টি করতে পারে এমন সক্রিয় জীবাণু থাকে না। কোনো কোনো ভ্যাকসিন জীবাণু একেবারেই থাকে না। জীবাণু অংশ বিশেষ ভ্যাকসিন দিয়ে দেহে প্রবেশ করে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে নির্দিষ্ট জীবাণুর প্রতি দেহকে অনাক্রম্য করে তোলে। এসব অ্যান্টিবডি নির্দিষ্ট রোগ সৃষ্টিকারী জীবাণুকে ফাঁদে ফেলে হত্যা করে। মানব দুইভাবে অ্যান্টিবডি উৎপন্ন করতে পারে: এক, অসুস্থ হলে, দুই, ভ্যাকসিন নিলে। জীবাণু আক্রমণে অসুস্থ হয়ে রোগ ভুগে কষ্ট শেষে অ্যান্টিবডি উৎপাদনের চেয়ে আগে সম্ভাব্য রোগের বিরুদ্ধে কার্যকারী ভ্যাকসিন গ্রহণ করা বেশ নিরাপদ। কারণ জীবাণুর আক্রমণে দেহে অসুস্থ হলে সম্পূর্ণ নিরোগ হওয়া বিষয় নিশ্চিত হওয়া যায় না, কারণ দেহ বিকলাঙ্গ হয়ে যেতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় কুৎসিত দাগ হতে পারে কিংবা জীবনহানি হতে পারে। এরকম ভ্যাকসিন কোনো অস্ত্র থাকতে কেন আমরা দুর্ভোগ পোহাবো? ভ্যাকসিন গ্রহণের ফলে সৃষ্ট অ্যান্টিবডি থেকে দীর্ঘদিন যাবৎ বা আজীবন উপস্থিত থাকে। অ্যান্টিবডিগুলো জানে কীভাবে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে হয়। অতএব ভ্যাকসিন নেওয়ার পর ভবিষ্যতে যদি আসল জীবাণু দেহে প্রবেশ করে, তাহলে অ্যান্টিবডি কৌশলে দেহের প্রতিরক্ষা তন্ত্রে জীবাণু ধ্বংস সক্রিয় হবে। অনেক ভ্যাকসিন আছে যা একবার নিলে আজীবন কর্মক্ষম থাকে, মাঝে মাঝে অতিরিক্ত ডোজ নিতে হয়। কিছু ভ্যাকসিন রয়েছে মিশ্র ভ্যাকসিন নামে পরিচিত। এক্ষেত্রে কয়েকটি রোগের ভ্যাকসিন যুক্ত করে দেহে প্রবেশ করানো হয়, যেমন MMR, মিলস, মাম্পস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন। প্রতিটি মানবদেহের শিশু বা বয়স্ক প্রতিটি রোগের বিরুদ্ধে প্রতিরক্ষা অবস্থায় সম্পূর্ণ থাকে, কিন্তু সবার প্রতিরক্ষা তন্ত্র এক ও সবল নয় বলে ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে সবল করতে হয়। শিশু বয়সে কয়েকটি রোগের ভ্যাকসিন নেওয়া থাকলে পরিবার থাকে নিশ্চিন্ত। ভ্যাকসিনের গুরুত্ব, প্রয়োজনীয়তা: শৈশব ও কৈশোরকালীন সময় ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পোলিও, টাইফয়েড, ডিপথেরিয়া ও নানা মারাত্মক জীবন ঝুঁকিপূর্ণ ও আজীবন কষ্টকর রোগ ব্যাধির কবল থেকে নিজের বংশধরকে বাঁচাতে সবাই তৎপর থাকেন। সুস্থ পরিবার ও জাতি গড়ে সুস্থ সবল বংশধর প্রয়োজন। এর কারণেই শৈশবে ভ্যাকসিন নেওয়া প্রয়োজনীয়তা বিষয়টি সব দেশে সরকার বিবেচনা করে থাকে। ভ্যাকসিন সুনির্দিষ্টভাবে কাজ করে, এর পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য। পৃথিবীতে প্রতি বছর 3 মিলিয়ন লোকের জীবন রক্ষা হয় এবং রোগ সৃষ্ট থেকে ও স্থায়ী বিকলাঙ্গ হওয়া থেকে রক্ষা পায় বলে কয়েক মিলিয়ন মানুষ। নিচে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সংক্ষেপে উল্লেখ করা হলো। বিভিন্ন ভ্যাকসিন প্রয়োগে দেহের সক্রিয় রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, এর মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের প্রতিরোধ করা সম্ভব হয়। শিশুদের ক্ষেত্রে বিভিন্ন ভ্যাকসিন প্রয়োগ করে শিশুর মৃত্যুর হার কমানো যায়। পোলিও, গুটি বসন্ত প্রভৃতি সংক্রমণ রোগের জীবাণু সম্পূর্ণভাবে নির্মূল করতে ভ্যাকসিনেশন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু ভ্যাকসিন যেমন ডিপিটি, ডিপথেরিয়া, টিটেনাস, পারটুসিস টিটেনাস, ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, MMR, মাইলস, মাম্পস, রুবেলা, BCG, বেসিলাস কালমেট-গুরিন প্রভৃতির ব্যবহারের মাধ্যমে বিশ্ব থেকে এরূপ নির্মূলের চেষ্টা চলছে। বর্তমানে সবচেয়ে মারাত্মক ব্যাধি এইডস প্রতিরোধ করার জন্য ভ্যাকসিনেশন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। অতএব
দুশ্চিন্তাহীন জীবনযাপনের জন্য শুধু নিজেরই নয়, সমাজের প্রত্যেক পিতামাতার কাছে ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা তুলে ধরা প্রয়োজন। বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সারা বিশ্বে বিভিন্ন রোগ থেকে মুক্ত করার জন্য 1947 সালের মে মাসে সরকারিভাবে বিশ্বব্যাপী টিকাদান ও অনাক্রম্য গল্প শুরু করে। এই কপে উদ্দেশ্য ছিল 2000 সালের মধ্যে বিশ্বের 1 বছরের শিশুর মধ্যে টিকাদানের মাধ্যমে 6টি প্রধান রোগ পৃথিবী থেকে নির্মূল করা। 6টি রোগ হলো যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কর, পোলিও ও হাম। জাতিসংঘ শিশু তহবিল কর্তৃক বাস্তবায়িত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম অন অ্যালুমিনাইজেশন কর্মসূচির মাধ্যমে টিকাদান কর্মসূচি সফল অর্জিত হয়েছে। টিকাদান ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম অর ইমিউনাইজেশন কর্মসূচিতে নিচের ছক অনুযায়ী টিকার সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে যক্ষ্মা ডোজের সংখ্যা 1 জন্মের পরপর এবং ডিপথেনিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কর, হেপাটাইটিস বি, হিমোফিলি ইনফ্লুয়েঞ্জা এটি 3 ডোজ, এটি হচ্ছে 6 সপ্তাহ পর। নিউমোকক্কাল নিউমোনিয়া এটি হলো 6 সপ্তাহ পর। পোলিও মাইলাইটস এটি ওপিভি, এটি ডোজের সংখ্যা 4, 6 সপ্তাহ পর। আর হাম ও রুবেলা MR টিকা এটি সংখ্যা 1 ও 9 মাস পূর্ণ হলে, এবং হামের টিকা এটি ডোজ সংখ্যা 1 এবং 15 মাস পূর্ণ হলে। বুস্টার ডোজ দেহ অধিক মাত্রায় অ্যান্টিবডি সৃষ্টি ও অনাক্রম্যতা সাধনের জন্য প্রাথমিক ভ্যাকসিন দেওয়ার সময় নির্দিষ্ট সময় অন্তর যে ভ্যাকসিন প্রয়োগ করা হয় তাকে বুস্টার ডোজ বলে। পোলিও ভ্যাকসিন সংক্রমণজনিত রোগ অ্যান্টারোভাইরাস নামে একটি RNA ভাইরাস থেকে রোগ সৃষ্টি হয়। পোলিও রোগের কারণে শিশু পঙ্গু হয়ে যায়। এই ভাইরাস পানি, দুধ ও বিভিন্ন খাদ্যের মাধ্যমে প্রবেশ করে। 1955 সালে বিজ্ঞানী সাল্ক পোলিও প্রতিরোধী টিকা ও ভ্যাকসিন আবিষ্কার করেন। পোলিও রোগ প্রতিরোধে 5 বছরের নিচে সকল শিশুকে পোলিও টিকা খাওয়ানো হয়। 1944 সালে থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক কর্মসূচি সারা পৃথিবীতে পোলিও রোগ মুক্ত করার সিদ্ধান্ত নেয়। 1995 সাল থেকে বাংলাদেশে কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগী হয়েছে। বর্তমানে বাংলাদেশে অনেকটা পোলিও মুক্ত। BCG ভ্যাকসিন। আমাদের যক্ষ্মা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মানুষের ফুসফুস, যক্ষ্মা অন্ত্র এবং অস্থি এর দ্বারা আক্রান্ত হয়। যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য শিশুদের BCG টিকা দেওয়া হয়। ব্যাকটেরিয়া ধারণ ও এই জীবাণু আবিষ্কারক ফরাসি বিজ্ঞানী অ্যালবার্ট কালমেট গ্রুনির ও ক্যামিল গুনির নামানুসারে এই টিকার নাম BCG, বেসিলাস ক্লামিটি-গ্রিউরিন নামকরণ করা হয়েছে। DPT ভ্যাকসিন। ডিপথেরিয়া, হুপিং কাশি ও ধনুষ্টঙ্ক টিটেনাস এই 3টি রোগের DPT ভ্যাকসিন দেওয়া হয়। DPT ধনুষ্টঙ্ক রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া যথাক্রমে কর্নিয়েনোব্যাক্ট্রাম ডিপথেরি ও ক্লস্ট্রিডিয়াম টেটানি। নিঃসৃত ব্যাকটেরিয়া, হুপিং কাশির জন্য দায়ী ব্যাকটেরিয়া বর্ডেটেলা পারটুসিস কোষকে একত্রিত করে নিষ্ক্রিয় করে এই ভ্যাকসিন তৈরি করা হয়। দেহের প্রতিরক্ষা। স্মৃতিকোষের ভূমিকা। রোল অফ মেমোরি সেল ইন ইমিউন সিস্টেম। কিছু জমা রাখা এবং প্রয়োজনে তা স্মরণ করার ক্ষমতাকে স্মৃতি বলে। স্মৃতি সংরক্ষণ এবং যথাসময়ে পুনর্ব্যবহার দেহ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক মানুষ নিয়মিত নানা প্রাকৃতিক আক্রমণকারীর শিকার হচ্ছে। চোখের আড়ালে এসব আক্রমণ নিজেদের রক্ষা করছে আমাদের জানা দরকার। আমাদের দেহ প্রতিরক্ষায় কীভাবে, কোন লেভেলে, কোন প্রহরী ক্লান্তভাবে কাজ করতে যাচ্ছে তা জানতে পারলে নিরোগ দেহের প্রয়োজনীয় ও দেহে নিরোগ রাখার উপায় জানতে সহজতর হবে। প্রতিরোধক তন্ত্রের প্রধান কাজ হচ্ছে অণুজীবের বিরুদ্ধে যুদ্ধ করা। যুদ্ধের সাফল্য নির্ভর করে 2টি বিষয়ের উপর। 1. সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অনুপ্রবেশকারী জীবাণুর বিরুদ্ধে সুনির্দিষ্ট সাড়াদান, ইমিউন রেসপন্স দান করা। 2. অনুপ্রবেশকারীদের কথা মনে রাখা। 2 ধরনের কোষে এ কাজে নিয়োজিত হয়েছে। কোষগুলো সারা দেহে অনুবাহিত হয়ে অনুপ্রবেশকারী জীবাণু খুঁজে বেড়ায় এবং আগের কথা মনে রেখে দ্রুত জীবাণু ধ্বংসে কার্যকারী ভূমিকা পালন করে। জীবাণু সম্বন্ধে আগে থেকে ধারণা থাকায় রোগ সৃষ্টি সম্পূর্ণভাবে প্রতিহত হয়, কিংবা প্রকাশ ঘটালেও এর মাত্রা থাকে সামান্য অক্ষতিকর পর্যায়ে। দেহের প্রতিরক্ষা ব্যবস্থা স্মৃতিকোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো অ্যান্টিজেনকে চিহ্নিত ও মোকাবেলা করে। স্মৃতিকোষ হচ্ছে লিম্ফোসাইট নামক অদানাদার শ্বেতরক্ত কণিকা, যেমন T লিম্ফোসাইট ও B লিম্ফোসাইট। T লিম্ফোসাইট প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং জীবাণু সরাসরি আক্রমণ করে, অন্যদিকে B লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপন্ন করে ও জীবাণুকে নিষ্ক্রিয় করে। এসব কোষ অস্থিমজ্জায় স্টেম কোষ থেকে
সৃষ্টি হয় এবং লসিকা বাহিকার মাধ্যমে থাইমাস লসিকা পর্ব লিহার পিনাকাশে রক্ত সরবরাহ করে পরিণত হয়। স্মৃতিকোষ, মেমোরি সেল, টি সেল, মেমোরি সেল, বি সেল। প্রধান ভূমিকা হচ্ছে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করে অনুপ্রবেশকারী জীবাণুর বিরুদ্ধে দেহ অনাক্রমতা গড়ে তোলা। এভাবে গড়ে ওঠা অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। প্রথমবার কোনো জীবাণু দেহে আক্রমণ ঘটালে দেহ তার বিরুদ্ধে সাড়া দিয়ে যেভাবে রোগমুক্ত হয় তাকে প্রাইমারি সাড়াদান বলে। আবার যদি ওই জীবাণু আক্রমণ করে তবে সেই কোষগুলো প্রাইমারি সারার স্মৃতি কথা মনে করে দ্রুত সাড়া দিয়ে রোগে রোগমুক্ত রাখে। দ্বিতীয়বার সারাকে সেকেন্ডারি সাড়া বলে। সেকেন্ডারি সারার কারণে আমরা প্রথমবার জ্বরের সংক্রমণ তেমন টের পাই না কিংবা কোনোভাবে টের পাই না। দ্বিতীয়বার কোনো ঘটলে টি কোষ স্বাভাবিক না থেকে দ্রুত বিপুল পরিমাণে প্রয়োজনীয় টি কোষ সৃষ্টি করে জীবাণু ধ্বংস করে। অন্যদিকে স্মৃতি বি কোষ মানবদের রক্তপ্রবাহে দীর্ঘদিন স্বতন্ত্র প্রহরীর মতো সতর্ক থাকে। এ কোষ স্বাভাবিক অবস্থায় অ্যান্টিবডি ক্ষরণ করে না, কিন্তু সেকেন্ডারি সারায় অ্যান্টিবডি ক্ষরণকারী বিপুল কোষ সৃষ্টি করে দেহের রোগমুক্ত রাখে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অধ্যায়ে প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ। মানবদেহে বহিরাগত অণুজীবের আক্রমণ প্রতিহত করার ক্ষমতায় ইমিউনিটি বা অনাক্রমতা বলে। বিভিন্ন কোষ এবং এদের সমন্বয়ে গঠিত তন্ত্র দেহকে রোগ আক্রমণ হাত থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে তাকে ইমিউন সিস্টেম বা অনাক্রমতা বলে। বিজ্ঞানের যে বিভাগে অ্যান্টিজেন, অ্যান্টিবডি ও অনাক্রমতা বিষয়ে জ্ঞান লাভ করা হচ্ছে তাকে ইমিউনোলজি বা অনুক্রমবিদ্যা বলে। দেহের কিছু অংশ বিভিন্ন অণুজীব ও ভাইরাসে ভক্ষণের মাধ্যমে ধ্বংস করে, এদের ফ্যাগোসাইট বলে। লিউকোসাইট বা শ্বেত রক্ত কণিকা অণুজীব ভক্ষণ করে ফ্যাগোসাইট হিসেবে কাজ করে, যে অনাক্রমতার জন্মের সময় থেকে বংশ পরম্পরা সঞ্চালিত হয়। এদের সাধারণ ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহজাত অনাক্রমতা বলে। যেসব অনাক্রমতা সহজাত নয়, জন্মের পর থেকে রোগ জীবাণু প্রবেশ করে রোগের বিরুদ্ধে দেহ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে তাকে অর্জিত অনাক্রমতা বলে। বি কোষ ও টি কোষ প্রত্যক্ষ লিম্ফোসাইট। টি কোষ ভ্রূণের থাইমাস গ্রন্থিতে এবং বি কোষ প্লীহাতে এসে পরিণতি লাভ করে। টি কোষ ভিত্তিক অনাক্রমতা ও বি কোষ ভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। স্টেম কোষ হচ্ছে অবিভেদিত আজীবন বিভাজনক্ষম ও মানবদেহের 200 ধরনের বিশেষায়িত কোষ, যেমন টি কোষ ইত্যাদি রূপান্তরিত হতে পারে। এ কোষ দু ধরনের, যথা ভ্রূণীয় স্টেম কোষ, এর অবস্থা ভ্রূণের ব্লাস্টোসিস দশার অন্তঃকোষপিণ্ডে পরিণত স্টেম কোষে অবস্থান অস্থিমজ্জায়, চর্বি কোষে ও রক্তে। যেসব বি জাতীয় জীবাণু বা বিষ দেহে প্রবেশ করলে বহিরাগত বলে চিহ্নিত করা হয়, যাদের অনুপ্রবেশ দেহে অনাক্রমতা সাড়া দেয়, সেগুলোকে অ্যান্টিজেন বলে। অ্যান্টিজেন প্রধানত প্রোটিনধর্মী, তবে কিছু অ্যান্টিজেন পলিস্যাকারাইড ও লাইপোপ্রোটিন জাতীয় হয়। দেহের বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের প্রতিরোধ ও ধ্বংসের জন্য প্রোটিন জাতীয় বস্তু তৈরি হয়, তাকে অ্যান্টিবডি বলে। অ্যান্টিবডি হলো এক ধরনের প্লাজমা প্রোটিন।